নিস্তব্ধ রজনী, চারিদিকে শুধু নীরবতা আর নীরবতা। প্যারিসে রেইমস নির ছদ্মনাম বলে বারটাতে অনেক মানুষ থাকলেও কাহিরের কাছে মনে হচ্ছে কেউ নেই, কারণ তার পাশে যে তার ভালোবাসার মানুষটি নেই এই জন্য। 3 দিন আগে জোর করে নামিরাকে কাহিরের থেকে নিয়ে গেছে সানজিদা আর সিফাত। কিছুদিন আগে রাগের মাথায় নামিরাকে আঘাত করেছিল কাহির, তারপর থেকে নামিরা অভিমান করে আর কাহিরের সাথে কথা বলছিল না। সানজিদার সাথে এ বিষয়ে বলার পর তারা এসে নিয়ে গেছে। কাহির আটকে ছিল, তবে নামিরা নিজেই থাকতে চায়নি কাহিরের কাছে, এজন্য তো তার বোনেরা বলার সাথে সাথে সে চলে গেছে। নামিরা কাহিরকে খুব ভয় পাচ্ছে, কারণ কাহির নামিরার সামনে একটা গার্ডকে নিজের হাতে খুন করেছে। পরপর অনেকগুলো বোতল শেষ করে বাইক নিয়ে সানজিদাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কাহির। কাহিরের বাড়ি থেকে সানজিদার বাড়ি প্রায় ৩০ কিলোমিটার দূরে। এতদূর কাহির বাইক রাইড করে যেতে পারবে না, এজন্য আবার বাড়িতে ফিরে এসেছে। রাত তখন ১২টার কাছাকাছি। কাহির অনেকগুলো বোতল শেষ করলেও তার একটুও নেশা ধরেনি। তবুও সে লেবু পানি খেয়ে নিল। বাড়ি থেকে বেরতে যাবে, ঠিক সেই সময় উপলব্ধি করতে পারল তার পায়ের কাছে কেউ আরাম করে শুয়ে পড়েছে। নিচে তাকাতেই দেখতে পারে নামিরার ক্যাটফিস লিও তার পায়ের উপর আরাম করে শুয়ে আছে। মাসখানেক আগেই নামিরা এটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছিল। সেদিন ছিল সানডে, নামিরার কলেজ বন্ধ ছিল। নামিরা খুব শখ করে সেদিন রান্না করতে গেছিল। মোটেও সে রান্না করতে পারে না, তবুও ইউটিউব দেখে দেখে সে রান্না করে মাঝে মাঝেই। সেই খাবারের টেস্ট করে যদি ভালো না হয় তাহলে সে সেটা ডাস্টবিনে ফেলে দেয়া। আর কাহির অফিসে বসে বসে নামিরার কাণ্ড দেখে, আর বাসায় এসে সবার আড়ালে সেটা তুলে খায়। নামিরার রান্নার হাত ভালো, তবে পারে না। সে রান্না করতে যতটুকু চেষ্টা করে তাতেই সেটাই যেন কাহিরের কাছে অমিত লাগে। সেদিন কাহিরও বাড়ি ছিল। নামিরা পেঁয়াজ কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে। এটা দেখে কাহির নামিরাকে অনেক বকাঝকা করে। কাহিরের বকাঝকা করার কারণ আছে, কিন্তু নামিরার তর্ক করার কোনো কারণ নেই। তবুও নামিরা সমানে কাহিরের সাথে তর্ক করে যায়, যেটা কাহিরের মোটেও পছন্দ হয় না। রাগ করে সে বাড়ি থেকে বের করে দেয় নামিরাকে। নামিরাও যেদি মেয়ের মতো গেটের বাহিরে বসে থাকে, হঠাৎ একটা গাড়ি থেকে একটা লোক ছোট্ট বিড়াল ছানাকে ফেলে দেয়া রাস্তার মাঝখানে, তারপর সো সো করে গাড়ি নিয়ে চলে যায়। বিড়ালটিকে দেখে নামিরা তার দিকে এগিয়ে যায়, তারপর কোলে তুলে নেয়। বাচ্চা বিড়ালছানার এখনও চোখও ফোটেনি, কি সুন্দর দেখতে সে, সম্পূর্ণ সাদা ধবধবে। প্রথমে দেখলে যে কেউ মনে করবে এটা বিড়ালছানা না, এটা একটা ছোট্ট সাদা খরগোশ। কিন্তু না, এটা ছোট্ট বিড়ালছানা। নামিরার খুব পছন্দ হয়, সে বাচ্চা ছানাটিকে কোলের ভিতর লুকিয়ে রাখে, যাতে কাহির দেখতে না পায়। ছোট থেকেই কাহির বিড়ালছানা সহ্য করতে পারে না। নামিরা এই কথাটা খুব ভালো করেই জানে, এই জন্য কাহিরকে দেখাবে না। কাহিরকে দেখালেই এই ছানাটি সে ফেলে আসবে। প্রায় ৫ ঘণ্টা পর কাহির নামিরাকে বাড়ির ভিতরে ডাকে, কিন্তু যেদি নামিরা যায় না, সে বিড়াল ছানাটিকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে রাখে যাতে কাহির দেখতে না পায়। পাই তেলানোর মধ্যে কাহির নেই, কেউ রাগ অভিমান করলেও সে সেটা ভাঙায় না। উল্টো নিয়ে রাগ করে, আজকেও তাই। রাগ করে অনেকগুলো বডিগার্ডের সামনেই নামিরাকে চড় মারে, তবে নামিরা কিছু বলে না। চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। নামিরা চোখের পানি কাহিরও সহ্য হয় না, সে সকলের সামনে থেকেই নামিরাকে পাজা কোলে তুলে নিয়ে আসে। নামিরা কাহিরকে অনেক কিল ঘুষি মারে, তবে কাহির নামিরাকে ছাড়ে না। কান্না করতে করতে নামিরা কাহিরের গলায় নিজের সর্বশক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়া। দাঁতে দাঁত চেপে কাহির নামিরার দেওয়া আঘাত গ্রহণ করে। এর পরের দিন গিয়ে নামিরার দেওয়া প্রথম লাভ বাইট সে ট্যাটু করে নিয়ে আসে, যদিও বড় বড় চুলের জন্য ঘাড়ের পেছনে কেউ দেখতে পায় না, তবে অনেকটা কাছে আসলে দেখতে পাবে। চুরি করে নামিরা লিওয়ের রেখেছিল, তাকে কাহিলের আড়াল করে রেখেছিল, কিন্তু সেটা ৫ দিনের মাথায় কাহির টের পেয়ে যায়। ৫ দিন না, অনেক আগেই সে টের পেয়েছিল, তবে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিল। সেদিন যখন নামিরা লিউকে খাওয়াচ্ছিল তখন হাতে নাতে ধরতে পেরেছিল। এরপরে কিছুদিন কেটে যায়, কাহির নামিরাকে কিছু বলে না। একদিন বিড়ালছানাটি একা একা বাড়ি থেকে বের হয়ে যায়, সেই দিন সারাদিন নামিরা বাসায় ছিল না। রাতে অফিস থেকে ফেরার পরে দেখে বাহিরে বাচ্চাটি শীতে গতিশুটি মেরে বসে আছে। কাহির তাকে দেখেও না দেখার ভান করে বাড়ির ভেতর নিয়ে আসে না। পৌনে ১০টার দিকে নামিরাকে লাডা দিয়ে যায় কাহিরের বাসায়। বাসার সামনে প্রিয় বিড়াল ছানাটিকে ওইভাবে শীতে পড়ে থাকতে দেখে নামিরার চোখে পানি চলে আসে, সে বাসার ভিতর নিয়ে আসে, তবে কাহির তাকে আবার বাড়ি থেকে বের করে দেয় শীতের রাতে। নামিরা সে কি কান্না, কারণ তাকেও ঘরের ভিতর আটকে রেখেছিল কাহির।
সকালে উঠে তাড়াতাড়ি বাচ্চাটিকে বাসার ভেতরে নিয়ে আসে আর মানা করে দেয় কাহিরের আশেপাশে যেন না যায়। তবে বিড়াল ছানাটা একটু বেশিই বদ কিনা? কাহিরের সাথে একটা অঘটন ঘটায়, যার জন্য কাহির নামিরাকে রেগে বলে, এটাকে এখানে নিয়ে এসেছিস কেন? তুই জানিস না আমার বিড়াল পছন্দ না? নামিরা ভয়ে ভয়ে উত্তর দিল, আপনার পছন্দ না তো আমি কি করব? আর বিড়াল কাকে বলছেন? ও আমার বাচ্চা, ওর নাম লিও। বিড়ালকে নিজের বাচ্চা বলায় অনেকটা রেগে গেল কাহির। সে রাগী কণ্ঠে বলল, কি এই বেয়াদব, বিড়ালটা তোর বাচ্চা? তোর স্বামীর ডিএনএ কি এতই দুর্বল যে বিড়ালছানা জন্ম দিবে? কাহিরের কথা শুনে নামিরা থতমত খেয়ে যায়, তারপর বলে, ওকে বেয়াদব কেন বলছেন ভাইজা? ও যথেষ্ট ভালো, শুধু আপনার মতো খাটাসকে ওর পছন্দ হয়নি, তাই আপনার বিছানায় পটি করেছে, তাছাড়া কিছু না। কাহির নামিরাকে আগাগোড়া পরখ করে শান্ত কণ্ঠে বলে, কথা তো ভালোই শিখেছিস দেখছি, সামান্য বিড়াল ছানার জন্য আমার সাথে তুই তর্ক করছিস। নামিরা বিরক্ত মাখা কণ্ঠে বলল, তারপর কই করলাম, ঠিকই তো বললাম। দেখেছিলেন তো বাচ্চাটা শীতে মরে যাচ্ছিল, তবুও সাথে করে আনেননি। আমি এনেছি, তাও আবার বাচ্চাটিকে মাঝরাতে বের করে দিয়েছিলেন, এই জন্যই তো আপনাকে ওর পছন্দ হয়নি, তাই আপনার বিছানা পটি করে দিয়েছে। কাহির এবার অনেক বিরক্ত বোধ করে তাই বলে, এখন ওটা কে পরিষ্কার করবে? নামিরার সহজ সরল উত্তর, কে আবার আপনি? কাহির অবাক হয়ে বলে, আমি। নামিরা আবারও সহজ সরলভাবে বলে, তা কে করবে আবার? আমি করব না কি? আমি ওসব পারব না। আর এখন থেকে প্র্যাকটিস করলে সমস্যা কোথায়? আমি আর একটু বড় হয়ে গেলে তো আমাদের ছেলে আসবে, তাই না? তার তো পটি থেকে শুরু করে ডাইপার চেঞ্জ সব আপনাকেই করতে হবে। নামিরার সকল কথা কাহির মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু ছেলে বাচ্চার কথা শুনে সে ঘোর বিপত্তি ঘটিয়ে বলে, ছেলে কেন, মেয়ে হলে সমস্যা কি? মেয়ের কথা শুনেই নামিরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে কাহিরের কথায় তাল মিলিয়ে বলে, আরে আমি মেয়ের কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ ফুসকে ছেলে বেরিয়ে গেছে। আমার যে মেয়ে কি পছন্দ, আপনাকে বলে বোঝাতে পারব না। কাহির বলে, এবার ঠিক আছে। নামিরা খুশিতে গদগ্ধ হয়ে বলে, আমার খুব ইচ্ছা আমার একটা মেয়ে থাকবে, আর আমি তাকে সাজিয়ে গুজিয়ে পুতুল করে রাখব। ভালো হবে না ভাইজা বলুন? আমি, আপনি আর আমাদের পুতুল, আমরা সবাই একসাথে এক বাড়িতে থাকব। তখন আর এই বাড়িটা শূন্যতায় খা খা করবে না। সে একাই এই বাড়িটা মাতিয়ে রাখবে। পুরনো কথা মনে করে কাহির মুচকি হাসল। সে লিওকে কোলে তুলে নিয়ে তার মাথায় চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোর মালকিন আমাকে একা করে রেখে চলে গেল। তোকেও সাথে করে নিয়ে গেল না। এখন যদি আমি তোকে মেরে ফেলি তখন কি হবে? তোর মালিকন আমি খুব পচা, সে জানে আমি তাকে ছাড়া থাকতে পারি না, তবুও আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়া। সে আমাকে স্বপ্ন দেখালো একটা পুতুলের, যে পুতুল এই বাড়িটা মাতিয়ে রাখবে, অথচ যার মাধ্যমে সে পুতুলটা আসবে সেই আমাকে একা রেখে চলে গেল। আর গেল না, কাহির রুমে এসে শুয়ে পড়ল। একেবারে কালকে যেয়ে দেখা করে আসবে। কিন্তু সে একা যাবে না, সাথে তার ভণ্ড বন্ধুগুলো কেউ নিয়ে যাবে। একা গেলে তার বোন কিছুতেই তাকে এলাও করবে না, কিন্তু আদিত্য সায়ের লারা, ইয়ানা এদেরকে নিয়ে গেলে কিছু বলবে না। বাইক রাইড করে মাত্র বাসায় ফিরছিল লারা, হসপিটালের সামনে আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে সে গাড়ি থামাল। আদিত্য দেখে এগিয়ে যেতেই আদিত্য এগিয়ে এসে হ্যান্ডসেট করে কোলাকুলি করল, তারপর বলল, এই মুহূর্তে তোকে দরকার ছিল দোস্ত। গাড়িটা নষ্ট হয়ে গেছে, গ্যারেজে পাঠিয়ে দিয়েছি, বাসায় ফিরতে পারছি না। চল তোকে দিয়ে আসি। চল। জানিস দোস্ত, কাল ইয়ানা রাইড করতে গিয়ে পড়ে গেছে, অনেক ব্যথাও পেয়েছে। যেহেতু তুই যাচ্ছি, যাওয়ার আগে ইয়ানাকে একটু দেখে যাস। ওকে। কাহিরের কি অবস্থা জানিস? হয়তো ভালো। আচ্ছা, ইয়ানা এত ভালো বাইক রাইড করে, তাহলেও ব্যথা পেল কিভাবে? কি জানি ইদানিং ওর কি হয়েছে, আল্লাই জানে, সব সময় মনমরা হয়ে থাকে। চল একেবারে ওকে দেখেই যাই, কালকে ছুটি, কাহিরের বাসায় যাব। হুম। কথা বলতে বলতে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জানলার গ্রিন ধরে দাঁড়িয়ে আছে ইয়ানা, তার কানে একটা লাইন ভাসছে। কথায় আছে প্রেম জাত ধর্ম গুণ কিছুই মানে না। আসলে প্রেম এমন একটা জিনিস যেটা সবার ক্ষেত্রে আসে না। আবার যার ক্ষেত্রে আসে, তার জাত ধর্ম গুণ যাই হোক না কেন তাতে কিছুই যায় আসে না। এই যে ইয়ানা সনাতন ধর্মের হয়েও মুসলিম ধর্মের আদিত্যকে একতরফাভাবে ৩ বছর যাবৎ ভালোবেসে এসেছে। অথচ আদিত্য জানেই না। এটাকেই হয়তো ভালোবাসা বলে।
ইয়ানার খুব ইচ্ছা করে আদিত্যকে জড়িয়ে ধরে বলতে, আমি তোকে ভালোবাসি আদিত্য, ভীষণ ভালোবাসি তোকে। কবে, কখন, কিভাবে প্রেমে পড়েছি জানি না। তবে এখন আর প্রেমটা প্রেমে সীমাবদ্ধ নেই, ভালোবাসি পরিণত হয়েছে। তোকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, তোর সাথে কথা বলার জন্য আমার মনটা কেমন কেমন করে। তোকে এক নজর না দেখলে কিছুই ভালো লাগে না। তবে মুখে কিছুই বলতে পারে না, সে যদি মুসলিম ধর্মের হতো তাহলে সে কবেই বলে দিত। খুব ছোটবেলায় তার মা মারা গেছে, মা মারা যাওয়ার কিছুদিন পরেই বাবা ও মারা গেছে। অনাথ ইয়ানাকে তার একটা মাসি বড় করেছে। কয়েক বছর আগেই সে মারা গেছে আর এই বাড়িটা তারই। লারা হচ্ছে তার সেই মাসির মেয়ে। বাইকের পিক পিক আওয়াজে ধ্যান ভাঙ্গে ইয়ানার। লারার বাইকের পিছনে আদিত্যকে দেখে সে এক দৌড়ে গেটের কাছে চলে যায়। ইয়ানাকে দেখে আদিত্য আর ভিতরে যেতে চায় না, লারা ফ্রেশ হওয়ার জন্য বাড়ির ভিতরে চলে গেছে। ইয়ানার কাছে কিছু জিজ্ঞেস করে তারপর কিছু মেডিসিনের নাম লিখে দেয়া আদিত্য, ততক্ষণ পর্যন্ত ইয়ানা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইয়ানার সাথে কিছুক্ষণ কথা বলে আদিত্য চলেই যাচ্ছিল, তখন হঠাৎ ইয়ানা পিছু ডেকে ওঠে। আদিত্য তার দিকে ঘুরতে ইয়ানা অনেকটা এগিয়ে যায় আদিত্যর কাছে, তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলে, আই লাভ ইউ আদিত্য। প্রায় প্রায় ইয়ানা মজা করে আদিত্যর সাথে, এজন্য আদিত্য এটাকেও মজা ভেবে নিল। আদিত্য ইয়ানার কোমর টেনে নিজের অনেকটা কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে, লজ্জা করে না তোর সনাতন ধর্মাবলম্বী হয়ে মুসলিম ছেলেকে ভালোবাসিস? লোকে জানলে কি বলবে হুম? ইয়ানা লাজলজ্জা ভুলে আদিত্য কানের কাছে মুখ নিয়ে গিয়ে গেয়ে ওঠে, জানলে জানুক লোকে, মন্দ কি হয়? লুকোচুরি করে কি প্রেম করা যায়? তুমি ছাড়া একা একা বাঁচা যে দায়, এই মোহ মোছা যায় না। প্রেমের নেশা ফুরায় না, ভালোবাসা সব যেন তোর কাছে বায়না। আহাদের আবদারে আহাদের আনা পাতলা ফিনফিনে লাল শাড়িটা গায়ে জড়ালো নেহা। আহাদ ঘরের ভেতর থাকা সোফার উপর দুই হাত দুই পাশে দিয়ে এক পায়ের উপর আরেক পা তুলে নাচাচ্ছে আর তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন অমন ঘনিষ্ঠ মুহূর্তের পর আহাদ নেহাকে আরও কাছে পেতে চাচ্ছিল, কিন্তু নেহা রাজি হচ্ছিল না। একটু জড়াজড়ি করার পর তার সাথে যখন থাকতে রাজি হল, তখন তার আনা লাল শপিং ব্যাগে করে পাতলা ফিনফাইন শাড়িটা পরতে বলল। নেহা শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে চাচ্ছিল, কিন্তু আহাদ যেতে দেয়নি, তার সামনেই পড়িয়েছে। শাড়ি পরা শেষ হতেই আহাদ নেহার দিকে এগিয়ে আসতেই নেহা দুপা পিছিয়ে গেল। সেটা দেখে আহাদ বাঁকা হাসল, নেহাকে লজ্জায় ফেলতে বলল, আহ বেবো, সবকিছু দেখা শেষ, এবার শুধু ছুঁয়ে দেওয়া বাকি। নেহা লজ্জায় আরও কুকিয়ে গেল। আহাদ তার দিকে যত এগিয়ে আসছে সে তত পিছিয়ে যাচ্ছে, একসময় দেয়ালে পেট ঠেকে গেল। নেহা বারবার শুকনো ঢোক গিলছে, সে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেটা দেখে আহাদ লোভ সামলাতে পারল না, ঝাঁপিয়ে পড়ল নেহার ঠোঁটের উপর। 5 মিনিট পর ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিশ্চয় ছেড়ে আহাদ বলল, ছেলেটা একটা প্রোগ্রাম আছে, 5 দিন থাকতে হবে। এই 5 দিন ধৈর্য ধরে থাকো, আমি সিলেট থেকে ফিরেই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসব একবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। নেহা নিজের ঠোঁট ভিজিয়ে নিল, তারপর আস্তে করে বলল, যদি না মানে? মানবে। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। আমি এখন আমার নামের কলঙ্ক তোমার শরীরের প্রতিটা কোনায় কোনা ছুঁয়ে দেব। আমাকে কলঙ্কিত করবেন? হুম। আর কোনো কথা বলতে পারল না নেহা, কারণ আহাদ নেহার ঠোঁট আবার নিজের দখলে নিয়ে নিয়েছে। কিস করতে করতেই আহাদ নেহাকে পাজা কোলে তুলে নিল, তারপর বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার উপর আধ শোয়া হল। কিছুক্ষণের মধ্যেই নেহার বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেল, আস্তে আস্তে নেহার শরীর উন্মুক্ত করে ফেল। আহাদ গোল হয়ে বসে নেহাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেই তার উপর ঝাঁপিয়ে পড়ল। আহাদের দেওয়া ভালোবাসা নিতে না পেরে নেহা ধুকরে কেঁদে উঠল, তবে শখের পুরুষ ছাড় দিল না একটু। ভোর 4টার দিকে নেহাকে ছেড়ে দিল আহাদ, নেহাকে পাজা কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল, তারপর নেহাকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে ব্যালকনি দিয়ে যেই না নামতে যাবে অমনি খপ করে হাত ধরে ফেল নেহা। আহাদকে জড়িয়ে ধরল আহাদ ও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর মাত্র 6 দিন, তারপর আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এতদিন তো ধৈর্য ধরলা, আর 6টা দিন ধরতে পারবা না? পারব, অবশ্যই পারব। তাহলে আমাকে যেতে দিচ্ছে না কেন? ভয় হচ্ছে? কিসের ভয়? আপনাকে হারানোর ভয়। আহাদ বেশ কিছু সময় নিয়ে নেহাকে বোঝাল, বাধ্য মেয়ের মতো নেহাও বোঝে গেল। আহাদ যেই না নামতে যাবে অমনি আবারও নেহা বাধা দিল।
ব্যালকনি দিয়ে তাকে নামতে দিবে না, মেইন দরজা দিয়ে তাকে বাগান পর্যন্ত দিয়ে আসবে। কি ভেবে যেন আহাদও রাজি হয়ে গেল। চুরি করে চাবি নিয়ে চুপি চুপি পা টিপে দুইজন বাগানে চলে আসল। আহাদ বাইক নিয়ে এসেছিল, তাই সে বাইকে উঠে হেলমেট পরতে যেয়েও পড়ল না। তার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থাকা নেহাকে ডেকে কাছে নিয়ে এসে আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নেহাও আহাদকে কিস ব্যাক করতে লাগল। হঠাৎ আহাদ নেহাকে বাইকে তুলে নিল, তারপর আবার নেহাতে মত্ত হল। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল, নেহা বাইক থেকে নেমে পড়ল। আহাদ বাইক নিয়ে চলে যেতেই নেহা বাড়ির ভিতর ঢুকে পড়ল। এতক্ষণ আহাদ আর নেহার কাণ্ড, ব্যালকনি থেকে নেহার মা মেরিনা রহমান দেখছিল। মুহূর্তেই তার চোখ দুটোই আগুন জ্বলে উঠে। মনে মনে কিছু পরিকল্পনা করে বাঁকা হাসে। রাত তখন প্রায় 9টার ঘরে আলভির সাথে বসে নামিরা ড্রয়িং রুমে টিভি দেখছিল। এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে উঠল। কিচেন থেকে বের হয়ে সানজিদা দরজা খুলতেই দেখতে পায় তার সামনে ইয়ানা, মীরা, লারা, আদিত্য, শায়ের আর কাহির সবার পেছনে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে তাদের ঘরে ডাকে। তারা একে একে বাড়ির ভেতর ঢুকেই সবার আগে নামিরার কাছে যায়। শায়ের তো কাহিরকে খেপানোর জন্য নামিরার গা ঘেঁষে বসে। কাহির সেটা লক্ষ্য করে চোখ গরম করে তাকাই, তবে শায়ের থোড়াই কেয়ার করে নামিরার সাথে গল্প করে যাচ্ছে। কাহির এক ধ্যানে নামিরার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কত দিনের তৃষ্ণা মিটাচ্ছে। নামিরা ভুল করেও কাহিরের দিকে তাকাচ্ছে না। নামিরা কাহিরকে খুব ভয় পাচ্ছে না। কাহিরের সহ্য হল না, শায়েরকে লাথি মেরে সোফা থেকে ফেলে দিয়ে নামিরার পাশে বসে পড়ে। নামিরা উঠে যেতে চাইলে কাহির তার কোমর টেনে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, সরি জানবাচ্চা, ভীষণ সরি, আর কখনো তোকে আঘাত করব না, একটা বার ফিরে চল। নামিরা নিশ্চুপ। তার মুখে কোনো কথা নেই। কাহির তার কানের কাছে কত কথাই বলছে, তবে নামিরা একটা কথারও উত্তর দিচ্ছে না। এবার কাহিরের ভীষণ রাগ হয়, সে নামিরার সাথে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে, তবে নামিরা ভয়ে সিটিয়ে যায়। লারাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কাহির আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তবে সে নামিরার গায়ে হাত তোলার ভুল দ্বিতীয়বার করে না। সে চিল্লাতে চিল্লাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কাহিররা সবাই নিজেদের বাইক নিয়ে এসেছিল। কাহির নিজের বাইক নিয়ে হাই স্পিডে চালাতে থাকে। পেছন থেকে শায়ের, আদিত্য সবাই চিল্লিয়ে গাড়ি থামাতে বলছে, কিন্তু কাহির নিজের গাড়ি থামাচ্ছে না। কাহির ভাই, আমার কথাটা শোনো, আমরা সবাই নামিরাকে বোঝাবো, ও আবার তোর সাথে তোর বাড়িতে ফিরে আসবে। প্লিজ গাড়িটা থামা, এভাবে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। শায়ের কথাগুলো বলে উঠল, তবে কাহিরের কানে সেই সব কোনো কথাই গেল না। তার চোখের সামনে শুধু তাকে দেখে নামিরার ভয়ে সিটিয়ে যাওয়া মুখটাই ভাসছিল। সে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। হঠাৎ তার সামনে একটা ট্রাক এসে পড়ে, তাল সামলাতে না পেরে সে ব্রেক ফেল করে। অ্যাক্সিডেন্ট হয়। শায়ের, আদিত্য, ইয়ানা, লারা, মীরা যখন তখন এদের হৃদস্পন্দন থমকে যায়। বাইক থামিয়ে বাইক থেকে নামতেই তারা ভুলে যায় এইদিকে ফাঁকা রাস্তা, কোনো মানুষজন নেই। ট্রাকওয়ালা পালিয়েছে। তারা যেন একটা ঘোড়ার মধ্যে আছে। কাহিরের গোমডানির শব্দ শুনে সবাই তাড়াতাড়ি কাহিরের কাছে যায়। শায়ের সে কি কান্না। কাহিরের কিছু হলে শায়ের সহ্য করতে পারে না। আদিত্য ফোন বের করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দেয়া। খুব বেশি দূর ছিল না তাদের থেকে হসপিটাল। এজন্য 10 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। তারা কাহিরকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়া। সকাল সকাল নেহাকে সাজানো হচ্ছে। সাজানোর কারণটা অবশ্যই নেহা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝতে পারল তখন অনেকটা দেরি হয়ে গেল। নেহা দুচোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তার মা তার সামনে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নেহা কান্নার চোটে কথা বলতে পারছে না, তবুও অনেক কষ্টে রুম থেকে সকলকে বের করে দিয়েছে। নেহা তার মায়ের পায়ের কাছে বসে পড়ল। 2 পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি রোহান ভাইকে বিয়ে করতে পারব না আম্মু, আমি অলরেডি বিবাহিত, বিশ্বাস কর। নেহার কথা শুনে খেকিয়ে উঠলেন নেহার মা মেরিনা রহমান, রাগে দুঃখে গিজগিজ করে বলতে লাগলেন, কিসের বিয়ে? হ্যাঁ কিসের বিয়ে? গার্জিয়ান ছাড়া কোনো বিয়ের সম্পূর্ণ হয় না, আর যেখানে আমরা কেউ। পুরো কথা শেষ করতে দিল না। নেহা কান্না করতে করতে বলল, আমি ওনাকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। ওনাকে না দেখে থাকতে পারি না, আর সাথে কথা না হলে দম বন্ধ হয়ে আসে। বিশ্বাস কর মা, ভীষণ ভালোবাসি ওনাকে। মেয়ের কান্না আর এমন কথা শুনেও গললেন না মেরিনা রহমান। তিনি নিজেকে শক্ত করে বললেন, তুই আমাদের একমাত্র মেয়ে নেহা। তোকে আমরা অনেক ভালোবাসি। তোর দ্বারা এমন একটা কাজ হবে আমরা কেউ বুঝতে পারিনি। চুপচাপ বিয়েটা করে নে, না হলে আমার মরা মুখ দেখবি।
নেহা নিজের মায়ের পায়ে উঠে দাঁড়াল, তারপর চোখ মুছে বলল, তোমার মরা মুখ দেখা সাধ্যেই আমার নেই, তবে একটা কথা কি জানো মা, এই বিয়েটা আমি কোনোমতেই করব না। এই বিয়ে করার আগে আমার মরণ কবুল হোক। মেয়ের মুখে মরার কথা শুনে মেরিনা রহমানের বুকের ভিতর ধপ করে উঠল, চোখের কোণে পানি জমল, ঠোঁট দুইটা কেঁপে উঠল, শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিয়ে উঠল, হৃদয় নরম হয়ে আসল। মেরিনা রহমান এবার একটু নরম হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর নরম স্বরে বললেন, আমি যেটা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি না। ও বাড়ির কেউ মানুষ না, তোমাকে ভালোভাবে সংসার করতে দেবে না, তোমার জীবনটা নরকে পরিণত করে দিবে। আমি চাই না তুমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দাও। তুমি যদি খান বাড়ির ছেলেকে ভালো না বেসে একটা রিকশাওয়ালাকে ভালোবাসতে, তাহলে আমরা সসম্মানে তোমাদের মেনে নিতাম, কিন্তু ওকে জীবনেও মানব না। আমি বেঁচে থাকতে তুমি কখনো ওই বাড়িতে যেতে পারবে না। লাস্টের কথাটা চোখমুখ শক্ত করে বললেন। মায়ের কথা শুনে নেহা আবারও ডুকরে কেঁদে উঠল, কান্নার চোটে কথা বলতে পারল না। নেহার মা নেহার মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বুঝ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে দরজাটা বন্ধ করতে ভুললেন না। কিছুক্ষণ পর আবারও সাজানোর লোক চলে আসল। নেহা নিজের ফোনটা খুঁজে পেল না, বুঝতে আর বাকি রইল না তার মা তার ফোন নিয়ে গেছে। আহাদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। নেহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, একজন মেকআপ আর্টিস্টের কাছে ফোন চাইলে বলল, মেরিনা রহমান ঘরে আসার আগে তাদের ফোন নিজের কাছে নিয়ে নিয়েছে। দ্বিতীয়বারও নেহা আশাহত হল। প্রায় ঘণ্টাখানেক পর তারা, সুখপরী, রিপা, মিনা চলে আসলো নেহার রুমে। নেহা তখনও বসে কান্নাকাটি করছিল, আর মেকআপ আর্টিস্টরা তার কান্না থামানোর চেষ্টা করছিল। তারাদের দেখে নেহার কান্না আরও বেড়ে গেল। তাদের কাছ থেকেও ফোন নিয়ে নিয়েছে মেরিনার রহমান, তবে পরি চুরি করে নেহার দাদির ফোনটা নিয়ে এসেছে। মেকআপ আর্টিস্টরা রয়েছে বিধায় নেহা কথা বলতে পারছিল না, কিন্তু ওই দুইটা মেয়েই আরও তাকে কথা বলার জন্য স্পেস দিল। সিলেটে একটা নামিদামি হোটেলে শুয়েছিল আহাদ। রাতে একটা শো আছে। অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, মাথা ব্যথা করছে বিধায় শুয়েছিল। হঠাৎ আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসলেও সে রিসিভ করে না। রোজ রোজ তাকে অনেক মেয়ে ফোন দেয়, বিরক্ত করে, এজন্য আননোন নাম্বার দেখলে সে ফোন ধরে না। একবার না, দুইবার না, তিনবার না, পুরো 50 বার কল এসেছে, তবুও আহাদ ধরেনি। এদিকে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই নেহার গায়ে হলুদ। নেহা একেবারে শান্ত বালিকার ন্যায় দাঁড়িয়ে আছে, তার ভিতরে যে কি চলছে সেটা কেউ জানে না। এরই মধ্যে পরি নাফিসকে ফোন করে বলে দিয়েছে নেহার হঠাৎ জোর করে বিয়ে দেওয়ার ব্যাপারে। পরির কাছে নাফিজের নাম্বার ছিল, তবে পরির কাছে ফোনটা ছিল না। অনেক কষ্ট করে মেরিনা রহমানের কাছ থেকে ফোন নিয়ে নাম্বারটা কোনো রকমে মুখস্থ করে ওই ফোনে তুলে নাফিজের কাছে ফোন দিয়ে বলেছে। নাফিস সময় নষ্ট না করে আহাদকে হঠাৎ নেহার বিয়ের ব্যাপারে বলে দিয়েছে। আহাদ শুধু এতটুকু বলেছে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এদিকে নেহাকে যখন গায়ে হলুদ দিয়ে গোসল করে ঘরে রেখে গেছিল, তখন নেহা ডায়ার থেকে একটা ছোট্ট কাচের শিশি বের করে। অর্ধেকটা খেয়ে ফেলেছে। এখন মাথাটা কেমন ঘুরছে, বুকটাও হালকা জ্বলছে, তবে সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। নেহাকে সাজিয়ে যখন রোহানের পাশে বসানো হয়, তখন হঠাৎ নেহার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মেরিনা রহমানের আর বুঝতে বাকি থাকে না মেয়ে তার একটা অঘটন ঘটিয়েছে। সে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। নেহা তার একমাত্র মেয়ে, অনেক শখের ছিল, তবে গায়ের রংটা একটু চাপা। মায়ের কাছে গায়ের রং ম্যাটার করে না, সে নেহাকে অনেক ভালোবাসে। সামান্য একটা ছেলের জন্য যে নিজের জীবনটা এভাবে শেষ করে দিতে যাবে, সেটা মেরিনা রহমান কুরুক্ষেত্রেও বুঝতে পারিনি। তাড়াতাড়ি নেহাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। অন্যদিকে আহাদ হঠাৎ সিলেট থেকে ঢাকায় আসার কোনো টিকিট পায় না। তার কাছে থাকা টাকা দিয়ে একটা বাইক কেনে, তারপর সেটা সর্বস্পিডে চালিয়ে সিলেট থেকে ঢাকায় আসার জন্য রওনা হয়। কিছুদূর আসার পরে হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা দেয়, ব্যাস হয়ে যায় অ্যাক্সিডেন্ট। আশেপাশের মানুষ সবাই মিলে আহাদকে হসপিটালে ভর্তি করে। মুহূর্তের মধ্যে সারা দেশে কি খবর পৌঁছে যায়, বাংলাদেশের বিখ্যাত ক্ষেত রকস্টার আহাদ আদনান অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মকভাবে তাকে ভর্তি করা হয়েছে সিলেটের স্বনামধন্য একটা হসপিটালে। খুবই খারাপ অবস্থা তার, ডাক্তাররা বলেছে ৭২ ঘণ্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে, তাহলে তাদের হাতে কিছু করার নেই। নেহাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে, বর্তমান সে ইকিউ এত ভেতর আছে, ওয়াশ করে ভিতর থেকে বিষ বের করা গেলেও তার মারাত্মক ইফেক্ট পড়েছে নেহার উপর।
24 ঘণ্টার ভিতর যদি তার জ্ঞান না ফিরে তাহলে ডাক্তাররা কিছু করতে পারবে না। নেহার মা এখনও কান্না করে যাচ্ছে, তিশাও কান্না করছে। একমাত্র বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা সে কিছুতেই মানতে পারছে না। আহাদের সাথে বিয়ের কথা এখনও কেউ জানে না। ইতিমধ্যেই পরীরা জেনে গেছে আহাদের অ্যাক্সিডেন্টের খবর। বাংলাদেশে এখন প্রত্যেকটা নিউজ চ্যানেলে আহাদের অ্যাক্সিডেন্টের খবর ভেসে চলেছে। প্যারিস। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে কাহিরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, পেছন পেছন দৌড়াচ্ছে শায়ের। তার চোখ দিয়ে পানি পড়ছে। অপারেশন থিয়েটারের সামনে আসতেই একজন ডাক্তার তাকে বাহিরে থাকতে বলে, তবে শায়ের তাকে অসভ্য ভাষায় গালি দিয়ে বলে, আমার বন্ধু মরে যাচ্ছে আর তুমি আমাকে ওর সাথে যেতে না দিয়ে বলছো বাহিরে থাকতে, জানের মায়া নেই, দেই মেরে, কি বলিস দেই। পকেট থেকে একটা বন্দুক বের করে ডাক্তারের কপালে ঠেকিয়ে রাগে গিস গিস করতে করতে বলে উঠল শায়ের। ডাক্তারের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আদিত্য এগিয়ে এসে ডাক্তারের কাছ থেকে শায়েরকে সরিয়ে ডাক্তারকে ইশারায় চলে যেতে বলে। ডাক্তার ভিতরে চলে যেতেই আদিত্য শায়েরকে বলে, এমন পাগলামি করার মানে কি? তুই জানিস তো এটা। বাকিটা আর বলতে দিল না। শায়ের ডুকরে কেঁদে উঠল, আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, চোখের সামনেই তো কত মানুষকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছি, নিজের হাতে কত লোককে উপরে পাঠিয়েছি। কই তখন তো একটুও কষ্ট হয়নি? তাহলে আজ কেন প্রাণপ্রিয় বন্ধুর জন্য কষ্ট হচ্ছে? তাকে মৃত্যু যন্ত্রণা ছটফট করতে দেখে নিজেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করছি। ওকে বল না ভাই ফিরে আসতে, আমি নামিরার পায়ে পড়ে বলবো ও যেন সব সময় ওর সাথেই থাকে। শায়েরের সেই করুণ আহাজারিতে বাকিরাও কেঁদে ওঠে। আদিত্য একজন ডাক্তার, তবে সে ভিতরে যেতে পারল না। কাহিরকে অপারেশন করা তার পক্ষে সম্ভব না। এর থেকে নিজের হাতে নিজের জান নেওয়াটা সম্ভব। লারা আর ইয়ানা মীরাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। তারাও এখন কান্না করছে। কাহিরকে অপারেশন থিয়েটারের ভিতর নিয়ে যাওয়া হয়েছে, প্রায় 4 ঘণ্টা হয়ে গেছে, তবে এখনও কোনো ডাক্তার বা না বের হয়নি। দুশ্চিন্তায় লারা একবার জ্ঞান হারিয়েছে। কাহির তার বন্ধু কম ভাই বেশি, সময় দেখলে তাদের জন্মটাও একই তারিখে। ইয়ানা বরাবরই চাপা স্বভাবের মেয়ে, কষ্ট পেলেও কখনো কাঁদে না। তবে আজকে একটু বেশিই কান্না করছে। প্রায় 6 ঘণ্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়। ডাক্তারকে দেখে সঙ্গে সঙ্গে শায়ের তার কাছে চলে যায়। ডাক্তার কিছু বলতে যাবে তার আগেই শায়ের হুমকি স্বরূপ বলে ফেলে, খবরদার ডাক্তার, যদি তোর মুখে এখন কোনো নেগেটিভ কথাবার্তা শুনেছি না তাহলে জানে মেরে দেব একদম। শায়েরকে ইয়ানা এক প্রকার টানতে টানতে নিয়ে আসে ডাক্তারের থেকে। ডাক্তার এবার আদিত্য দেখে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, দেখুন মিস্টার ডক্টর আদিত্য, আপনিও একজন ডাক্তার, আমিও একজন ডাক্তার, তাই আমার কথাটা আপনি ভালোভাবেই বুঝবেন। উনার অবস্থা খুব বেশি ভালো নাই, মাথায় ভীষণ ব্যথা পেয়েছে। এর আগে ওনার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য মাথায় গভীর ক্ষত হয়েছিল, তবে উনি হয়তো ঠিকমতো ট্রিটমেন্ট নেননি, যার জন্য সেই জায়গাটায় আঘাত লাগার সাথে সাথে ইনফেকশন হয়ে গেছে। আমরা অপারেশন সাকসেসফুল করতে পেরে। ডাক্তার। ডাক্তারের পুরো কথা শেষ করতে দেয় না শায়ের, পুরো হসপিটাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে। হাতে থাকা বন্দুক তাক করে ডাক্তারের দিকে গুলি ছাড়তে যাবে এমন সময় ইয়ানা তার থেকে বন্দুক কেড়ে নেই। ইয়ানা শায়েরকে জড়িয়ে ধরে, শায়ের ইয়ানার বুকে মাথা রেখে কান্না করতে থাকে। আদিত্য ডাক্তারের দিকে তাকিয়ে বলে, তারপর? ডাক্তার আবার বলতে শুরু করেন, আমরা অপারেশন সাকসেসফুল করতে পেরেছি, উনাকে বাঁচাতে পেরেছি ঠিকই, তবে উনি কোমায় চলে গেছেন, কবে ঠিক হবে জানি না। এখন আল্লাহর প্রতি ভরসা রাখুন। একমাত্র উনিই পারে উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে। কথাটা বলে ডাক্তার চলে গেল। আদিত্য এতক্ষণ নিজেকে শক্ত খোলাসে আবৃত করে রাখলেও এবার কান্নায় ভেঙে পড়ল। ভোর হতে খুব বেশি সময় বাকি নেই। কেন বুঝতে পারছে না সে কাকে সান্ত্বনা দিবে। তার বুকের ভেতর থেকেই হঠাৎ শায়েরের শরীর তীব্র ঝাঁকুনি দিয়ে ওঠে, তারপর আস্তে আস্তে তার বুকে ঢলে পড়ে। হঠাৎ শায়েরকে এইভাবে নিস্তেজ হতে দেখে ইয়ানা ভয় পেয়ে যায়। আদিত্যকে ডাকলে আদিত্য এসে শায়েরকে চেক করে দেখে সে জ্ঞান হারিয়েছে। নিঃশ্বাস চলছে খুব ধীরে ধীরে। আদিত্য আর দেরি করে না, তাড়াতাড়ি তাকে ওটির ভিতর নিয়ে যাওয়া হয়। সকাল সকাল কলেজে চলে এসেছে নামিরা, খুব বেশি ছাত্রছাত্রী আসেনি। মীরারও দেখা নেই, নামিরা একা একা ক্লাসরুমে বসে আছে। কাল সারারাত ঘুম হয়নি, কাহিরের চিন্তায় অস্থির হয়ে সারারাত পার করেছে। মানুষটি এমন কেন? তার সাথে কি একটু ভালো ব্যবহার করা যায় না? তাকে কি একটু ভালোবাসা যায় না? সব সময় কেমন রুড ব্যবহার করে। কই আগে তো এমন ছিল না?
তাকে তো খুব ভালোবাসত। যখন তখন এসে জড়িয়ে ধরত, কোলে নিয়ে হেঁটে বেড়াত। গান শোনাত, পায়ে আলতা দিয়ে দিত, সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দিত, গোসল করিয়ে দিত, খাইয়ে দিত। একটু বড় হওয়ার পর যখন কাহির বিদেশ চলে আসে তখন ফোনে তার অনেক কেয়ার করত, ভালোবাসত, সময় বের করে তার সাথে কথা বলত। কিন্তু এখন তার কাছে আসাতেই সে খুব রাগী হয়ে গেছে, নামিরাকে জোর করে বিয়ে করল। কিছু বলেছিল, প্রথম 2-3 দিন রাগ করেছিল। তারপর তো সে আর বিয়ে নিয়ে কিছু বলেনি, মেনে নিয়েছিল। তাও মানুষটা তাকে কষ্ট দিয়ে গেছে। সে কি জানত না তাকে প্রথম দেখেই সে তার প্রেমে উষ্টা খেয়ে পড়েছিল, একটু ভালো ব্যবহার করলে তা এতদিনে তার পেটে বাচ্চা চলে আসত। তার বিড়াল বাচ্চাটা কেমন আছে কে জানে? খেতে দিয়েছে, দিবে না তো জানে। আজকে ক্লাসটা হয়ে যাক, তারপরে যেয়ে নিয়ে আসবে তার সোনো বাচ্চাটাকে। বেলা গড়াতে লাগল, সেই সাথে শিক্ষার্থীদের আনাগোনা ও বেড়ে গেল। নামিরা এখনও ক্লাসে বসে আছে। একবারের জন্য বের হয়নি। ক্লাসে স্যার আসল, ক্লাস নেওয়া শুরু করল, হঠাৎ কাহিরের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা উঠল। একটা স্যার এসেছে কাহিরের অ্যাক্সিডেন্টের ব্যাপারে, এই স্যার কে বলতে? নামিরার পুরো পৃথিবী থমকে গেল, তার চারিপাশ ঘুরতে লাগল, হঠাৎ সে ক্লাস রুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। শিক্ষকরা মিলে তাকে হসপিটালে নিয়ে গেল। কাহিরকে যেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, নামিরাকেও সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল সকাল কাহিরের অ্যাক্সিডেন্টের ব্যাপারে সানজিদা শুনে ছুটে এসেছে। এখন আবার ছোট বোনকে এই অবস্থায় দেখে তার জান জায়গায় অবস্থা। হঠাৎ করেই তার পেইন ওঠে, তাড়াতাড়ি তাকে অটির ভিতর নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পর একটা ফুটফুটে ছেলে সন্তানকে নিয়ে বের হয় ডক্টর। দুঃখের মাঝেও খুশির সংবাদ, তবে এই খুশিতে কেউ খুশি হতে পারল না। নামের আর জ্ঞান ফিরে প্রায় 3 ঘণ্টা পরে, তবে জ্ঞান ফেরার পর নামিরা কাহিরের কাছে যাওয়ার জন্য পাগলামি করছে। না পেরে ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। অনেকক্ষণ পর ঘুম ফেরার পর সবার চোখের আড়ালে নামিরা কাহিরের কেবিনে চলে এসেছে। কাহিরের বুকে মাথা রেখে সে কি কান্না! নিবিড় আসছে কিছুক্ষণের মধ্যেই, তার আবার হয়েছে খুব জ্বালা, 2 ভাই অসুস্থ, কাহিরের তাইও জানাজানি হয়ে গেছে। হাজার হোক সে প্যারিসের নাম্বার 1 বিজনেসম্যান। তার আগে পিছে সবসময় সাংবাদিক থাকে। নামিরা কাহিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সেখানেই আবার ঘুমিয়ে যায়। নিবিড় বোনের খোঁজে এসে বোনকে যখন খুঁজে না পায়, তখন কাহিরের কেবিনে এসে দেখে নামিরা কাহিরের হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সেই বা কী করবে? বোনকে নিয়ে বেরিয়ে যায়, অন্য একটা কেবিনে নামিরাতে শুইয়ে দেয়। প্রণয়ের অসীম দূরত্ব। আয়শা রহমান। পর্ব 9।